বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার যে আইন উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আর কি, সবাই তাকে চিনেন আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও সে করে বা করতো। তো এই লোকটা কিন্তু আওয়ামী লীগের কট্টর বিরোধী ছিল এবং আওয়ামী লীগের পতনের জন্য তার একটা বিশাল কিন্তু ভূমিকা ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পোলাপান যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করে, অর্থাৎ প্রথমে তো কোটা বিরোধী আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে সরকারের পতন আন্দোলন, এইগুলোর একেবারে সত্যিকার অর্থে এদেরকে বুদ্ধি পরামর্শদাতা হিসাবে কিন্তু এই আসিফ নজরুলের একটা বিশাল ভূমিকা ছিল। এটা তো সবাই জানে, সেটাও কোনো সমস্যা না। হাসিনা শেখ হাসিনা 16-17 বছর ধরে বাংলাদেশে রাজত্ব করছে। একমাত্র 2008 সালের যে ইলেকশন ছিল এটাই যথাযথ ছিল, বাকি ইলেকশনগুলো তো সঠিকভাবে করেনি, রাতের আধারে করছে, অথবা ইলেকশনের দিন একেবারে বাক্স ভর্তি ভোটার নিজেরাই সিল ছাপ্পড় মেরে দিয়েছে আর কি। এভাবেই অর্থাৎ বিনা ভোটে বিনা ইলেকশনে তারা বাকি, অর্থাৎ 16 বছর থেকে যদি 5 বছর বাদ দেওয়া যায়, অর্থাৎ প্রথম 5 বছর সেটা বৈধ ছিল, ওটা জেনুইন ইলেকশনের মাধ্যমেই ছিল। তাই 16 থেকে যদি 5 বাদ দিই তাহলে 11 বছর অনেকটা কি বলা যায় সেখানে জোর করে ক্ষমতায় ছিল, এতে তো কোনো সন্দেহ নেই। অতএব এই হেতু যে কোনো বিবেকবান ব্যক্তি, গণতান্ত্রিক মনা যে কোনো ব্যক্তি কিন্তু শেখ হাসিনার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, এতে অস্বাভাবিক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আসিফ নজরুলও বিরোধিতা করবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং এটাই আসলে ন্যায্যত হওয়া উচিত। একটা দল তারা ইলেকশন করবে না, জোর করে ক্ষমতায় থাকবে, তো কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন ব্যক্তি যার নাকি ন্যূনতম মানবিক অধিকারের প্রতি সম্মান শ্রদ্ধা আছে, গণতন্ত্রের প্রতি সম্মান শ্রদ্ধা আছে, তারা তো এটা মেনে নিতে পারে না। এই হেতু আসিফ নজরুলের যে ভূমিকা এটা কিন্তু ভালোই ছিল, কিন্তু সমস্যা একটা আছে। সেটা কি, সেটা বুঝতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে এই আসিফ নজরুল গত 1 বছরেরও বেশি ধরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা কিন্তু আবার অন্য কথায় গণতান্ত্রিকও না আবার বৈধও না, সে তো আবার আইনের একজন শিক্ষক, তাই না? তো আইনের কোনো ধারায় তার এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ না, এবং সেই হেতু তার এই যে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা পদটাও কিন্তু বৈধ না। কিন্তু তারপর আমি ধরে নিলাম যে যেহেতু কেউ ছিল না, কাউকে না কাউকে তো বসতে হয়, তো এই হেতু বসে আছে। এটা আইনের ধারায় বৈধ না হলে বিবেকের ধারায় ধরা যাক বৈধ, আমি মেনে নিলাম। বাট এই ভদ্রলোকটা সাম্প্রতিককালে এমন একটা বক্তব্য দিয়েছে যেটা কিন্তু কমপ্লিটলি স্ববিরোধী, অর্থাৎ নিজেই নিজেরে মানে ভুল প্রমাণ করে অথবা নিজেই নিজের বিরোধিতা করে, এরকম একটা ব্যাপার। তো ঘটনা কি, এখানে একটা বক্তব্যে সে বলছে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা সাংবাদিক সম্মেলনে, কি বলছে, মানুষ যে এত খারাপ তা জানতাম না, মানুষ যে এত খারাপ তা জানতাম না। অর্থাৎ এই ভদ্রলোকটা গোটা জনগণের অধিকাংশ মানুষকে খারাপ হিসাবে সাব্যস্ত করলো। আমার ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি, কি জানি, হলে হতেও পারে। সমস্ত মানুষকে তো পরীক্ষা করার সুযোগ হয় নাই, কিন্তু তা হলো মনে হয় বাস্তবিক দৃষ্টি দিয়ে দেখলে যাদেরকে আমরা খুব ভোলা ভালা টাইপ মনে সহজ সরল মনে করি, তারা যে আসলেই সহজ সরল তা কিন্তু সর্বক্ষেত্রে ঠিক না। বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলের লোকজনদেরকে অনেক সহজ সরল মনে করা হয় না, তাহলে এই গ্রামাঞ্চলের মানুষজন কিন্তু ওরকম সহজ সরল মোটেও না। তারপরে কি বলছে, আর তারা অনেক বেশি সংগঠিত। অবশ্যই যারা নাকি খারাপ লোক তারা সংগঠিত না হলে তো মুশকিল। তারপরে বলছে কি, ভালো লোকেরা খারাপ লোকদের দ্বারা অনেক বেশি বিভ্রান্ত। দুর্দান্ত কথা। গত 1 বছরে কত কিছু যে দেখলাম তা তো দেখতেই হবে। একজন শিক্ষক হিসেবে যেভাবে দেখা গেছে মানুষকে, একজন ক্ষমতার চেয়ারে বসে থাকলে তখন তো ভিন্নভাবে দেখতেই হবে। হাসিনার সময় প্রচণ্ড অত্যাচারিত ছিলাম, এইটা মনে হয় যে এই নিজেই নিজের সাথে স্ববিরোধিতা করলো। শেখ হাসিনার সময় সে কত কথা বলছে, শেখ হাসিনার সমালোচনা করে, আওয়ামী লীগের সমালোচনা করে, কি করছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিব্যি শিক্ষকতা করে গেছে, তাকে কি কেউ কোনোদিন অপমান করেছে, অপদস্থ করছে?
তার বিরুদ্ধে কি কোনো কেস ছিল? তাকে কি পুলিশ কোনো দিন ধরে নিয়ে হাজতে ঢুকিয়েছে? তাহলে সে অত্যাচারিত ছিল কী করে? দেখছেন, সে নিজেই বলছে যে অধিকাংশ লোক খারাপ। তা যে লোকটা নাকি খামোখা অসত্য কথা বলে, এটা তো অসত্য কথা। আমরা কি কোনো দিন শুনছি যে আসিফ নজরুল ইসলামকে আজকে পুলিশে ধরে নিয়ে গেছে, তার বিরুদ্ধে আজকে আইসিটি আইনে মামলা হয়েছে, অথবা এমনকি বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্রলীগের ঘাঁটি ছিল, সেই ছাত্রলীগের পোলাভাইনও তো এই আসিফ নজরুলে কোনো দিন কিছু বলছে, অপমান অপদস্থ করছে, আমরা শুনি নাই। তাহলে অত্যাচারিত ছিল কীভাবে? বরং আরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভালো সম্মানিতই হতো, তাই না? এত কিছু যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতো, বরং যেহেতু সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, সেই হেতু কেউ তাকে কিছু বলতো না, ভাবতো ঠিক আছে, একজন শিক্ষক মানুষ, তার স্বাধীন মতামত তো প্রকাশ করতেই পারে। অথচ সে কিন্তু দিব্যি এখানে বলল যে সে আইনের সময় অত্যাচারিত ছিল। এবার দেখছেন, নিজেই স্ববিরোধী কথাবার্তা কিন্তু বলা শুরু করলো। তারপরে কি বলছে, বুকের ভেতর প্রদাহের জ্বালায় মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না। হ্যাঁ, এটা তার ব্যক্তিগত অসুখ বিসুখ যদি হয়ে থাকে, ইনসমনিয়া অর্থাৎ নিদ্রাহীনতা একটা রোগ অনেকেরই হয়ে থাকে, কিন্তু তাকে যে অত্যাচার নির্যাতন করতো, তার বিরুদ্ধে কেস হয়েছিল, তাকে ধরে নিয়ে জেল হাজতে ঢুকাতো, বা বাসায় ফ্যামিলি কেমন আছে এই চিন্তা, ঘুমতো না, বিষয়টা তো এরকম না। অর্থাৎ এই স্টেটমেন্টটাও তো বাস্তবতার সাথে যায় না। আর যদি ঘুমাতে নাই পারে, সেটা তো পার্সোনাল কারণ, এটার জন্য রাজনৈতিক কোনো কারণ ছিল না। কিন্তু মানুষ যে এত জটিল হতে পারে তা এটা তখনও জানতাম না। হ্যাঁ, মানুষের চরিত্র অত্যন্ত জটিল, এতে কোনো সন্দেহ নেই, এবং মানুষের চরিত্রের এই বিষয়গুলো জানা অতটা ইজি না। যাই হোক, সে বলল যে দুনিয়াতে খারাপ লোক বেশি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এই আসিফ নজরুল, সে নিজেই কি একজন ভালো লোক বলেন? এই যে এখানে যে স্টেটমেন্টটা দিল, সে অত্যাচারিত ছিল, আমরা কিন্তু কখনো শুনি নাই যে সে অত্যাচারিত হয়েছে, কেউ তাকে অপদস্থ করেছে, নাম্বার 1। আর নাম্বার 2, সে ওই সময় বাক স্বাধীনতার সুযোগ নিয়ে এমন কিছু বক্তব্য দিত যেগুলো ছিল প্রচণ্ড ভুয়া মিথ্যা প্রপাগান্ডা, তাই না? তার মধ্যে সবচাইতে বেশি বিখ্যাত কোনটা, যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয়রা চাকরি করে। যদিও সে নিজে থেকে দেয় না, কোনো একটা পত্রিকার রেফারেন্স দিয়ে এই কথাটা বলছিল, কিন্তু হতে পারে, ভালো কথা, হয়তো পত্রিকা ভুয়া রিপোর্ট দাখিল করতেই পারে, ইটস ওকে। কিন্তু সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক, সে কোনো একটা মানে ভুয়া নাম কাওয়াস্তে বা হলুদ সাংবাদিকতার কোনো পত্রিকায় কি ছাপলো না ছাপলো, এইটার রেফারেন্স দিয়ে সে তো কোনো কথা বলতে পারে না। কিন্তু সে সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, কি করে নাই, যে বাংলাদেশের 26 লক্ষ ভারতীয় চাকরি করে, আর বাংলাদেশের ছেলেপেলেরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে রাস্তায় ফ্যাফা করে ঘোরে। এবং এইটা একেবারে বাংলাদেশে তখন একেবারে টনিকের মতো কাজ করছিল। কারণ সাধারণত বাংলাদেশের মানুষের সাইকোলজিটা হলো এরকম, সাধারণ লোকজন তো আসলে একটা বড় অংশই তো স্কুল কলেজে যায় নাই, বিশ্ববিদ্যালয়ে পড়া তো অনেক দূরের ব্যাপার। ফলে হচ্ছে কি, এই সমস্ত লোকজনের কাছে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ধরনের একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বক্তব্যকে তারা সিরিয়াসলি নেয় এবং মনে করে যে ওটা খাঁটি। তো অতএব সাধারণ লোকজন কিন্তু যখন শুনলো যে এই আসিফ নজরুল বলছে এই কথা, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, মানুষ কিন্তু সেটা বিশ্বাস করছিল, কি করে নাই? তাহলে যে লোকটা জেনে শুনে বুঝিয়ে, অর্থাৎ যে এই আসিফ নজরুল যখন বলছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, সে কি জানতো না যেটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা? যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, তারপরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে, জিওপলিটিক্স খোঁজখবর রাখে, এবং একজন শিক্ষক হিসেবে দিন দুনিয়া কোথায় কী হচ্ছে না হচ্ছে খোঁজখবর রাখা তো তার কাজ। অর্থাৎ ইনফরমেশন এবং ডেটা তার আপ টু ডেট থাকবে, এটাই তো বাঞ্ছনীয়, তাই না? তো সে তো খুব ভালো করেই জানতো যে ভারতের লোক হয়তো বাংলাদেশে কিছু কাজ করে ঠিকই আছে, হয়তো কয়েক হাজারটা তার হতে পারে, এবং তাও ভারতীয়দের যে প্রজেক্ট আছে সেখানে, অন্য কোনো জায়গায় না। কিন্তু 26 লক্ষ লোক যে চাকরি করে, এটা যে ডাহা মিথ্যা কথা, ভুয়া কথা, এটা তো সে নিজে জানতো, বলার সময় জানতো, কিন্তু তারপরে সে বলছিল, তাই না? তো যে লোক এই ধরনের একটা মিথ্যা কথাকে মানে প্রোপাগান্ডার মতো ছড়িয়ে দিয়ে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে, এখন এই আসিফ নজরুলের সংজ্ঞা মতে
এই ধরনের লোকজন কি ভালো হবে কি না? এবং তাই যদি হয় তাহলে খোদ নিজেই নিজের সংজ্ঞা অনুযায়ী আসিফ নজরুল কি একজন ভালো মানুষ না খারাপ মানুষ? আপনারাই বলেন, আপনারাই বলেন। এবং আসিফ নজরুলকে যারা এখনও ভালোবাসে, এখনও যারা সম্মান করে, তারাই বলুক। আমার বক্তব্য হলো যে হ্যাঁ, শেখ হাসিনার অনেক সমালোচনা করা যেত, আওয়ামী লীগের শাসনের অনেক সমালোচনা করা যেত, একেবারে যৌক্তিক বাস্তবিক সমালোচনা করা যেত, যেটা নাকি আমি প্রথমেই বললাম যে 16 বছরের রাজত্বের 5 বছর ছাড়া বাকি 11 বছর তারা অবৈধ ক্ষমতায় ছিল, কারণ ইলেকশন করে নাই, গাছ জোরে তারা ক্ষমতায় ছিল। এবং তাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে গরু ছাগল মনে করতো, তারা বাংলাদেশকে তাদের জমিদারি মনে করতো। তাদের যে দুর্নীতি, এগুলোর কোনো সীমা পরিসীমা ছিল না। তাদের সময় আমলাদের ক্ষমতা ছিল সীমাহীন, এবং শেখ হাসিনা একটা পর্যায়ে আমলাদের উপরে নির্ভরশীল ছিল, নেতাকর্মীদের অত ভাত্তা ফুত্তা দিত না। এটাও কিন্তু শেখ হাসিনার পতনের অন্যতম কারণ ছিল। এরকম বহু কিছু ছিল, এই আসিফ নজরুল কিন্তু সমালোচনা করতে পারতো, সেটা নিয়ে তো কারো কোনো প্রশ্ন থাকতো না, এবং সেটা গ্রহণযোগ্য ছিল, আমরাও সেটা গ্রহণ করতাম, এবং আমরাও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতাম। বাংলাদেশকে মৌলবাদিতার দিকে ধাবিত করছে, বাংলাদেশকে হুজুরদের দেশ বানাচ্ছে, বাংলাদেশের মানুষদেরকে ক্রমে ক্রমে শেখ হাসিনা ধর্মোন্মাদ বানাচ্ছে, এই যে মসজিদ তৈরি করে দিয়ে, মাদ্রাসা তৈরি করে দিয়ে, বিরোধী দলের কণ্ঠরোধ করে দিয়ে, এবং পরিবর্তে হুজুরদেরকে মাঠে ছেড়ে দিয়ে, এবং অতঃপর আজকে বাংলাদেশে এই যে স্বাধীনতার কোনো চেতনা বাংলাদেশের মধ্যে নাই। বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানের সাথে মিলিত হতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে এই যে স্বাধীনতা বিরোধী যে জামায়াত ইসলামের ছাত্র ফ্রন্ট শিবির, তারা জিতে যায়, তাই না? এগুলো তো অবশ্যই জাতি হিসেবে, বাংলাদেশ হিসাবে এটা তো একটা ধ্বংসের আলামত, এটা নিশ্চিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আলামত না। এরকম বহু কিছু নিয়েই কিন্তু শেখ হাসিনার সমালোচনা করা যেত। আসিফ নজরুল সেই কাজটা করতে পারতো, এবং সেগুলো তাহলে বস্তুনিষ্ঠ হতো এবং গ্রহণযোগ্য হতো। বাট সে তো ইচ্ছা করে ম্যাটিকুলাসলি প্ল্যান করে মিথ্যা কথা, মিথ্যা তথ্যকে সে প্রোপাগান্ডার মতো ছড়িয়েছে না। সুতরাং আর আমি বাড়লাম না, এই একটা পয়েন্টই এনাফ প্রমাণ করতে যে এই আসিফ নজরুল, যে নাকি বাংলাদেশের অধিকাংশ মানুষকে খারাপ বলছে, সে নিজে আসলে কোন দলে পড়ে, ভালো মানুষের দলে না খারাপ মানুষের দলে। ধন্যবাদ।